ওকে, সবাই কি শুনতে পাচ্ছেন তো না? জি জি ভাইয়া ভাইয়া। জি। আচ্ছা, ওকে ওকে। রোবোটিক্স ক্যাম্পের দ্বিতীয় স্টেজের আজকের ক্লাসে আমরা মূলত আমাদের যে প্রোগ্রামিংটা আছে, বিশেষ করে হার্ডওয়্যার প্রোগ্রামিং এর আহ, আমরা তো প্রথম স্টেজে যেটা প্রোগ্রাম করেছিলাম সেটা হচ্ছে শুরু কোড। তো শুরু কোডের পরবর্তীতে এই স্টেজে এসে আমরা আর্ডুইনোর কিছু সিনট্যাক্সের সাথে আম, পরিচিত হয়ে নেব, আর্ডুইনোর কিছু সিনট্যাক্সের সাথে। এবং এই আর্ডুইনোর সিনট্যাক্সটা পুরোটা পরিচালিত হচ্ছে আমাদের আহ, যে প্রোগ্রামিং সি আছে, টোটালটা বলতে গেলে সেটার মাধ্যমে। তাহলে আমাদের এখন এই যে প্রোগ্রামিং সি এর আসলে আদ্যপান্তটা কি, বা এটা কিভাবে এখানে অ্যাপ্লাই হচ্ছে, এটার স্ট্রাকচারটা আসলে কিরকম, সেটা সম্বন্ধে একটু করে জানা দরকার। তো মেইনলি আমরা আমাদের গুগলে যদি একটু করে সার্চ দিই যে এটা নিয়ে, যে প্রোগ্রামিং সি এর মধ্যে কয়টা সেকশন আছে, মানে একটা প্রোগ্রামের মধ্যে কয়টা সেকশন। একটা প্রোগ্রামের মধ্যে আসলে কয়টা সেকশন আছে সেটা দিয়ে যদি আমরা সার্চ দিই, দেখেন এখানে যতটা আসতেছে তার মধ্যে হচ্ছে একটা ডকুমেন্টেশন সেকশন, এরপর হচ্ছে লিঙ্কিং সেকশন, ডেফিনেশন সেকশন, তারপর হচ্ছে গ্লোবাল ডিক্লারেশন সেকশন, মেইন ফাংশন, আর হচ্ছে সাব ফাংশন। তো মেইন ফাংশনের পরবর্তীতে যে সাব ফাংশন বা সাব প্রোগ্রাম যেগুলো আছে, তারপরে ডকুমেন্টেশন সেকশন, এগুলো প্রত্যেকটার বিষয় নিয়ে একটু করে আলোচনা করে নেওয়া দরকার। মেনলি আমরা যদি কোনো একটা প্রোগ্রাম রান করতে চাই, প্রথমত বিষয় হচ্ছে আমরা একদম বিজ্ঞানের থাকা অবস্থায় সিঙ্গেল একটা প্রোগ্রামের জন্য আমাদের আশা করি খুব বেশি ঝামেলা হয় না। সিঙ্গেল একটা প্রোগ্রাম করলাম বা দুইটা প্রোগ্রাম করলাম, আমরা জানতে পারি একটু, আমরা অ্যাকচুয়ালি জানতে পারি যে কি আমি এই প্রোগ্রামটা এই কারণে করেছিলাম। কিন্তু আমাদের যদি অনেকগুলা প্রোগ্রাম হয়ে যায়, অনেকগুলা প্রোগ্রাম ফাইল হয়ে যায়, তখন অ্যাকচুয়ালি প্রোগ্রাম লেখাটা দেখে আসলে বোঝা যায় না যে আমি প্রোগ্রামটা আসলে কিসের জন্য করছি, কার জন্য করছি, কখন করছি, সেটা কিন্তু দেখে বোঝা যায় না। তো যার কারণে এই যে ডকুমেন্টের সেকশন যেটা আছে, সেই সেকশনের মধ্যে আমরা অ্যাকচুয়ালি লিখে দিই, ওখানে অ্যাকচুয়ালি লিখে দিই কি, যে এখানে এই প্রোগ্রামটা আমরা এই কারণে করেছি, এত তারিখ করেছি, অমুকে করেছে, ঠিক এভাবেই আমরা ওখানে ডিফাইন ডকুমেন্টের মধ্যে লিখে দিই। এটা অ্যাকচুয়ালি আমাদের প্রোগ্রামের মধ্যে কোনো রকমের ইম্প্যাক্ট ফেলে না, কিন্তু এটাও একটা সেকশন, এটা আমাদের দরকার। এর পরবর্তীতে যেটা আছে সেটা হচ্ছে লিঙ্কিং সেকশন। লিঙ্কিং সেকশনটা কি, আমাদের আপনারা হয়তো বা শুনে থাকবেন বিভিন্ন প্রকার লাইব্রেরি ফাইল। এই লাইব্রেরি ফাইলগুলা বিভিন্ন ডেভেলপাররা কিন্তু তৈরি করে, বিশেষ করে প্রোগ্রামে হেল্প করার জন্য, প্রোগ্রামটাকে সহজ করে দেওয়ার জন্যই এই আহ, আমাদের যে লাইব্রেরি ফাইলগুলো আছে সেগুলো তৈরি করা হয়ে থাকে, এবং সেগুলো প্রতিনিয়তই কিন্তু বিভিন্ন ডেভেলপাররা তৈরি করে যাচ্ছে। আপনারাও যদি সেই লেভেলের এক্সপার্ট হয়ে থাকেন, পরবর্তীতে দেখা যাচ্ছে নিজেরাই কিন্তু লাইব্রেরি ফাইলগুলো তৈরি করবেন। তো এই লাইব্রেরি ফাইলগুলো আসলে কিসের জন্য তৈরি করে? লাইব্রেরি ফাইলগুলো ঠিক এরকম যে বড় একটা কাজকে সহজ করে দেওয়ার জন্য, সিম্পল করে দেওয়ার জন্য এই লাইব্রেরি ফাইলগুলো তৈরি করে। তো যেগুলোর ব্যাক এন্ডে আসলে অনেক কিছু কাজ হচ্ছে, কিন্তু আমরা ফ্রন্ট এন্ডে এত কিছু না দেখলেও চলে। তো লিঙ্কিং সেকশনটা হচ্ছে সেই লাইব্রেরি ফাইলগুলোকে আমার প্রোগ্রামের সাথে লিঙ্ক আপ করে দেওয়া, যেটা ইনক্লুড সেকশনও বলে থাকে, ইনক্লুড করে এখানে। তো এরপর হচ্ছে ডেফিনেশন, ডিফাইন সেকশন বলে থাকে এটাকে, ডেফিনেশনও বলে। ডেফিনেশন হচ্ছে এটাই, দেখেন আমরা এখানে মোটামুটি সবাই মোবাইল ইউজ করি। মোবাইল ইউজ করার সময় মোবাইলে যখন আমরা সিম কার্ড কিনি, বা যখন আমরা একটা সিম কার্ডকে রিপ্লেস করতেছি, তখন নতুন একটা সিম কার্ড আমাদেরকে দেয়, এবং এই সিম কার্ডের একটা সিরিয়াল নাম্বার আছে। সিম কার্ডের যে সিরিয়াল নাম্বারটা আছে, সেই সিরিয়াল নাম্বারটা শুধুমাত্র কোম্পানিই জানে, আমিও জানি। কিন্তু এই সিমটা যখন আমাকে দিচ্ছে, আমাকে অ্যাকচুয়ালি সিমটা দিচ্ছে সাথে সাথে একটা ডিফাইন করে দিচ্ছে, সেটা হচ্ছে আমার মোবাইল নাম্বারটা। আমার মোবাইল নাম্বারটা এই সিম কার্ডের নাম্বারের সাথে ডিফাইন করে দিচ্ছে। আমাদের সেলফোন যে কোম্পানিগুলো আছে তারা অ্যাকচুয়ালি যে সিম কার্ড আছে, সিম কার্ডের যে সিরিয়াল নাম্বারটা আছে সেই সিরিয়াল নাম্বারটা সম্বন্ধেই জানে, কিন্তু আমরা প্রত্যেকেই জানি যে কি একটা মোবাইল নাম্বার। তো এরকম সিরিয়াল নাম্বারটা যখনই দেখা যাচ্ছে যে কি একটা মোবাইল নাম্বারের সাথে ডিফাইন করে দিচ্ছে, পরবর্তীতে যেখানে ওই সিরিয়াল নাম্বারটা দেখতেছে সেখানেই মনে করতেছে কি, যে আমার মোবাইল নাম্বারটা, অথবা আমার মোবাইল থেকে কল দিচ্ছি কোন সিম থেকে যাচ্ছে, ওই যে ডেফিনেশন করে দেওয়া যে সিমের সিরিয়াল নাম্বার, সেই নাম্বার থেকে মূলত কলটা যাচ্ছে। তো এর বাইরে কিন্তু এটা তো কোম্পানিদের কাজ। আমরা নিজেরাও কিন্তু একটা কাজ করে থাকি। নিজেরাও কি কাজ করি, যে আপনার মোবাইল নাম্বারটা কিন্তু আমি একটা নামে সেভ করতেছি, অ্যাকচুয়ালি সেটা কিন্তু ডিফাইন করে দিচ্ছি। দেখেন আমরা কিন্তু ডিফাইন করে দিচ্ছি একটা নামে, একটা মোবাইল নাম্বারকে একটা নামে সেভ করতেছি, তার মানে হচ্ছে সেটা ডিফাইন করে দিচ্ছি, যেটাকে বলা হয় ডেফিনেশন সেকশন। ওকে, এর পরবর্তীতে আসতেছে গ্লোবাল ডিক্লারেশন সেকশন। গ্লোবাল ডিক্লারেশনটা মূলত
বিভিন্ন প্রকারের যে ভেরিয়েবল গুলো আছে সেই ভেরিয়েবল গুলার জন্য হয়ে থাকে। তো ভেরিয়েবল গুলা নিয়েও ক্লাস আছে, তারপরে ফাংশন নিয়েও ক্লাস আছে, এরপরে প্রোগ্রাম সাব প্রোগ্রাম এগুলো সবগুলো নিয়ে আসলে অ্যাকচুয়ালি একটা একটা ক্লাস আছে। তো এই ডিক্লারেশনটা দেওয়ার পরবর্তীতে মেইন প্রোগ্রাম যেটা আছে সেই প্রোগ্রামের মধ্যে আমরা মূলত আমাদের যে কাজগুলো আছে সেগুলো লিখে থাকি। এর পরবর্তীতে যে সাব প্রোগ্রামটা আছে সেই সাব প্রোগ্রামের মধ্যে এই মেইন প্রোগ্রাম থেকে যদি কোনো একটা সাব প্রোগ্রাম কল করা হয় তখন আমরা এই সাব প্রোগ্রামটাকে ইউজ করে থাকি। তো মেইন ফাংশন আর সাব ফাংশনের মধ্যে একটু আপনাদেরকে ডিসকাসটা করি। তার আগে আমরা আহ, এগুলো তো থিওরিটিক্যাল আসলে ব্যাখ্যা। আমরা যদি একটা আর্ডুনো প্রোগ্রামে যেতে চাই, আমি আর্ডুনোর যে এনভায়রনমেন্ট আছে সেটা অন করি। আপনাদের যদিও বা এখন আর্ডুনোর সরাসরি ইমপ্লিমেন্টে যেতে হবে না, আপনাদের তৃতীয় স্টেজে সরাসরি আর্ডুনোর সফটওয়্যার ইউজ করতে হবে, যেটা হচ্ছে মোবাইলের সফটওয়্যার আছে, হার্ডওয়্যার কম্পিউটার সফটওয়্যার আছে, সেটা ইউজ করতে হবে। আশা করি আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আর্ডুনো সফটওয়্যারের যে এনভায়রনমেন্ট আছে সেই এনভায়রনমেন্টটাই মূলত। এই এনভায়রনমেন্টটা আমি একটু শেয়ার দিই। মূলত এই এনভায়রনমেন্টটা যখন আমরা স্টার্ট করি ঠিক এরকমই আসে। তো এখানে যে যে কয়েকটা সেকশনের কথা বলেছিলাম সেটা হচ্ছে প্রথমত বিষয়টা হচ্ছে গ্লোবাল ডিক্লারেশন সেকশনের আগে যেটা আছে ডেফিনেশন, এর আগে আছে হচ্ছে লিঙ্কিং সেকশন, এর আগে ডকুমেন্টেশন সেকশন। এখন এই ডকুমেন্টেশন সেকশন যেটা আছে সেটার জন্য আমাদের যে কাজটা করতে হয় সেটা না করলেও চলে, অ্যাকচুয়ালি না করলেও চলে। সেটা প্রথমত বিষয় হচ্ছে আমি এই প্রোগ্রামটা করতেছি আসলে কার জন্য করতেছি, কিসের জন্য করতেছি, সেটা যদি আমি শর্টকাটে এখানে যে উপর একটা নাম লেখা আছে সেটা দেখে যদি বোঝা যায় তাহলে তো ভালো। এই যে উপর একদম কর্নারে যেটা লেখা আছে। কিন্তু যদি এরকম হয় যে কি লেখাটা অনেক বেশি, একই একটা কোম্পানির জন্য আমি তো অনেকগুলো কাজ করতে পারি, তার মধ্যে অনেকগুলো মেশিন থাকতে পারে, অনেকগুলো মেশিনের আবার অনেকগুলো সাব মেশিন থাকতে পারে। সাব মেশিন বলতে অনেকগুলা দেখা যাচ্ছে যে কি একটা মেশিনের মধ্যে অনেকগুলো ডিভাইস কাজ করতেছে এরকম থাকে, আবার অনেকগুলো ডিভাইস একটার সাথে আরেকটা সিনক্রোনাইজ হয়, এরকমও আছে। তো এরকম কাজ হলে আমাদেরকে একটু করে ডিফাইন করে দিতে হয় যে কি এই যে ডবল স্ল্যাশ দিয়ে এখানে যে আমি যা খুশি লিখবো, যা যা লিখি না কেন সেটা আমার এখানে লিখে হিসেবেই থাকবে, কোনো রকমের প্রোগ্রাম ফাইল হিসেবে থাকবে না। মানে এই লেখাটা দেখে যেমন হচ্ছে এটা আমার প্রথম প্রোগ্রাম, এটা আমি এখানে এভাবে লিখতে পারি, অথবা আমি বাংলিশেও লিখতে পারি, কিন্তু বাংলা লেখা যায় না আসলে এখানে। আমি যেভাবে বুঝি যা বুঝি না কেন সেটা এখানে লিখে লিখে দিলেও চলে। তো এর পরবর্তীতে যেটা আছে সেটা হচ্ছে লিঙ্কিং সেকশন। লিঙ্কিং সেকশনের জন্য কি করতে হয় যে বিভিন্ন প্রকার লাইব্রেরি ফাইল গুলাকে কল করে নিয়ে আসতে হয় আমাদের যেটা দরকার, যে রকমের দরকার হয়। যেমন আমি একটু এই স্কেচে যাই দেখাই যে ইনক্লুড লাইব্রেরি। দেখেন এখানে আমি যতগুলা দেখা যাচ্ছে যে কি ইউজ করেছিলাম সবগুলার লাইব্রেরি কিন্তু এখানে সেভ করা আছে। যেমন হচ্ছে এই যে জিএসএম আছে, কিবোর্ড আছে, লিকুইড ক্রিস্টাল ডিসপ্লে আছে, এসডি কার্ড, সার্ভো মোটর, স্টেপার মোটর, তারপরে এখানে ইপিরম এর কাজ আছে, তারপরে বিলিংক এর কাজ, তারপরে ESP8266 এর অনেকগুলা কাজ। এর পরবর্তীতে এখানে লিকুইড ক্রিস্টালের যে I2C আছে, তারপরে ওয়ান ওয়ার পিসিএম, তারপরে টাইমার ওয়ান ওয়ারের কাজ, তারপর হচ্ছে লাইব্রেরি মাস্টার আছে, থিঙ্কারের আইও যেটা আছে। এই সবগুলো হচ্ছে এক একটা কোম্পানি কিন্তু বানায় রাখছে এগুলো। এখান থেকে আমি সাপোজ আমি চাচ্ছি যে কি সিম্পল একটা জিনিস নিয়ে কাজ করব, সেটা হচ্ছে সাপোজ LCD I2C এটা নিয়ে কাজ করব। দেখেন আমি ক্লিক করার সাথে সাথেই এখানে যেটা চলে আসছে এই কর্নারে যেটা চলে আসছে সেটা কি যে ইনক্লুড লিকুইড ক্রিস্টাল ডট I2C.h। ওকে, এটাই তো আসলো। তো এখন বিষয়টা হচ্ছে এই যে হ্যাশ দিয়ে যে ইনক্লুডটা দিল সেটা অ্যাকচুয়ালি এখানে যতগুলা লাইব্রেরি আছে দেখেন এখানে অনেকগুলা লাইব্রেরি আমরা দেখছিলাম না, সবগুলা লাইব্রেরি ফাইল কিন্তু আনেনি।
এতগুলো লাইব্রেরি ফাইল কিন্তু সে আনেনি, আনছে কোনটাকে, শুধুমাত্র এখান থেকে বাছাই করে আমি যেটাকে ইনক্লুড করেছি সেটাকেই নিয়ে আসছে। এই যে এখানে লিকুইড ক্রিস্টালের যেটা I2C আছে, শুধুমাত্র সেটাই নিয়ে আসছে। তার মানে হচ্ছে এখানে যদি আমি সবগুলোর সাথে ইনক্লুড করে দিতাম, সবগুলোকে নিয়ে আসতাম, এটার কিন্তু সাইজটা অনেক বেশি হয়ে যেত, অনেক বড় হয়ে যেত, যেটার সাইজ হয়তোবা আমার মাইক্রো কন্ট্রোলারে ক্যাপাসিটিতে নাও থাকতে পারে। তো প্রোগ্রাম ফাইল শুধু শুধু বড় করে আমাদের কোনো লাভ নেই। আমাদের কিন্তু এখানে বিভিন্ন আহ, সংস্থাতে কন্টেস্ট হয় যে প্রোগ্রামটাকে প্রবলেম সলভিং, বিশেষ করে কন্টেস্ট হয় প্রবলেম সলভিং এর জন্য। এই প্রবলেম সলভিং এর মধ্যে অ্যাকচুয়ালি সবাই প্রোগ্রামের মাধ্যমে প্রবলেমটা সলভ করতে পারে, কিন্তু সেখানে ফার্স্ট সেকেন্ড থার্ড বা যারা বিজয়ী হয়, বিজয়ীদেরকে ঘোষণা করার ক্ষেত্রে দেখে যায় কি কারটা সবচেয়ে বেশি এফিসিয়েন্ট, কার কোডটা সবচেয়ে বেশি এফিসিয়েন্ট হয়েছে। এফিসিয়েন্ট মানে হচ্ছে কোডের সাইজ ছোট, তার মানে কোডের সাইজ বলতে কি, প্রোগ্রাম যেটা করছে সেটা সাইজটা ছোট, আর যত ছোট প্রোগ্রাম হবে তত বেশি কি হবে, যে আমার প্রোগ্রামের স্পিডটা বাড়বে। তো এক্ষেত্রে এখানে আমি যত বেশি দেখা যাচ্ছে প্রোগ্রাম ফাইল বা ইনক্লুড করার পরে লাইব্রেরি ফাইলগুলো আমি যত বেশি ইনক্লুড করব, তত বেশি দেখা যাচ্ছে যে কি আমার প্রোগ্রাম ফাইলটা বাড়ি হয়ে যাবে। তো অ্যাকচুয়ালি কাজ করবে না যে সেটা না, কিন্তু ইফিসিয়েন্ট করার জন্য বা স্পিড বাড়ানোর জন্য আমাদের এই কাজটা করা দরকার। তো এর পরবর্তীতে যেটা আছে সেটার জন্য এখানে দেখেন যে এটার পরে কোন সেকশনটা ছিল, ডেফিনেশন, এরপর লিঙ্ক, এরপরে হচ্ছে ডেফিনেশন সেকশন। প্রথমে তো লিঙ্কিং সেকশনটা গেল, ডকুমেন্টেশনটা গেল। তো ডিফাইন যদি কোনো কিছু করে দিতে হয় এবং কোনো রকমের যদি গ্লোবাল ডিক্লারেশন করতে হয়, সেটা আমাদেরকে এই সেকশনের মধ্যে করে দিতে হবে, এটুকুর মধ্যেই। এখানে আমি যতটুকু পর্যন্ত কার্সর দেখাচ্ছি এটুকুই। তার মানে হচ্ছে এই যে বয়েড সেটআপ যেটা আছে, এখানে যেটা বয়েড সেটআপ আছে, বয়েড সেটআপের উপরে, বয়েড সেটআপের উপরেই আমাদেরকে সমস্ত রকমের গ্লোবাল ডিক্লারেশন এবং ডেফিনেশন এই কাজটা করে দিতে হবে। তো গ্লোবাল ডিক্লারেশনের যে কাজটা আছে সেটা হচ্ছে শুধুমাত্র ভেরিয়েবল ডিক্লেয়ার করা, বিভিন্ন প্রকার ভেরিয়েবল আছে, ভেরিয়েবল নিয়ে আলাদা ক্লাস আছে, এবং ডেফিনেশন যেটা আছে ডেফিনেশনটাও আমাদেরকে এখানে করে দিতে হবে, যদিও আমাদের এই ক্লাসের মধ্যে কোনো রকমের ডেফিনেশন লাগবে না। তো এর পরবর্তীতে যেটা আছে সেটা হচ্ছে ভয়েড সেটআপ। আচ্ছা, আমি আপনাদের সাথে একটা ছোট একটা গল্প শেয়ার করি। মনে করলাম যে কি একটা আমার যে কোনো একটা বিয়ের অনুষ্ঠান। তো বিয়ের অনুষ্ঠানে সাধারণত যেটা হয় যে আমি সাপোজ কনে পক্ষের হয়ে একটু করে কথা বলতেছি, এটা যে কনে পক্ষ না, আমি বরপক্ষ হয়ে একটু করে কথা বলি যে এখানে একটা অনুষ্ঠানের অনেকগুলো ছোট ছোট সেকশন কিন্তু ভাগ করে ফেলা যায়। এই বিয়ের অনুষ্ঠানটা জাস্ট একটা অনুষ্ঠান, কিন্তু এখানে অনেকগুলো সেকশন কিন্তু আমরা চাইলে ভাগ করতে পারি। প্রথমত বিষয় হচ্ছে সাজসজ্জার একটা আলাদা সেকশন, এটাকে আমরা ভাগ করে ফেলতে পারি। দ্বিতীয়ত হচ্ছে খাওয়া দাওয়ার জন্য আমরা আলাদা একটা সেকশন ভাগ করতে পারি। ট্রান্সপোর্টের জন্য আমরা আলাদা একটা ভাগ ভাগ করে ফেলতে পারি। ঠিক আছে না? অনেকগুলো সেকশনে কিন্তু ভাগ করা যায়। তো এই সেকশন গুলোতে ভাগ করার পরবর্তীতে দেখেন এখানে কিন্তু সেন্ট্রালি একজন থাকে, এরপরে তারা কি করে সাব সেন্টার করে দেয় যে এই ট্রান্সপোর্টের দায়িত্বে এই একজন হেড হিসেবে থাকবে, তারপরে সাজসজ্জার দায়িত্বে একজন, তারপরে খাবার দাবারের দায়িত্বে একজন, ঠিক এরকম করে ভাগ করে দেওয়া থাকে। এই একজন হেডের আন্ডারে কিন্তু অনেকগুলা ছোট ছোট জুনিয়ররা কিন্তু থাকে, যে কি করে এর কাজগুলো সম্পন্ন করে। ট্রান্সপোর্টের দায়িত্বটা কিরকম, যে গাড়িটা ভাড়া করা, ঠিক মতো গাড়িটা নিয়ে আসা, ঠিক মতো মানুষজনকে ট্রান্সপোর্ট করা। তো খাবার দাবারের দায়িত্ব আবার অনেক বেশি, কিরকম, যে একটা হচ্ছে খাবার কালেকশন করা, খাবার তৈরি করা, খাবার সার্ভ করা, এই তিনটা। এর পরবর্তীতেও তো আরো পরবর্তী অনেক কাজ আছে। তো যাই হোক, এখন প্রত্যেকটা সেকশনে কিন্তু আরো অনেক কিছু কাজ থাকে, তো যেগুলাকে বলা হয় যে কি প্রোগ্রামের ভিতরে সাব প্রোগ্রাম। প্রোগ্রাম একটার ভিতরে কিন্তু সাব প্রোগ্রাম অনেকগুলো থাকে। কিন্তু এখন একটা বিষয় হচ্ছে এই যে ট্রান্সপোর্টের দায়িত্বে যে হেড হিসেবে আছে, সেই হেড হিসেবে থাকার পরেও কিন্তু তার জুনিয়র অনেকজন থাকে, কিন্তু মেইন যে থাকে সে কিন্তু শুধুমাত্র হেডকেই ডাকে যে অবস্থাটা কিরকম, গাড়ি কি সব ম্যানেজ হয়েছে কিনা। জুনিয়র যারা তাদেরকে কিন্তু ডাকে না। ঠিক এরকম মেইন প্রোগ্রাম আর সাব প্রোগ্রামটা হচ্ছে এরকম, মেইন কর্তা হিসেবে যে থাকে সে মেইন দায়িত্বে থাকে, এবং সাব প্রোগ্রাম গুলা এর আন্ডারে থাকে। যখনই দেখা যাচ্ছে সাব প্রোগ্রামকে আমি কল করতেছি, তখন শুধুমাত্র সেই সেই সাব প্রোগ্রামটা আসতেছে। তো এখন বিষয় হচ্ছে আমরা, এটা জেনারেলি প্রোগ্রামের ক্ষেত্রে হয়, প্রোগ্রামের ক্ষেত্রেও ঠিক একই রকম। কিন্তু এখানে সেট আপ, যে ভয়েস সেট আপটা আছে, সে ভয়েস সেট আপের ক্ষেত্রে আমরা আসলে কি করব। মনে করলাম যে কি আমরা 10 জন আছি, এই 10 জনের ক্ষেত্রে কাজগুলো কিন্তু ভাগ করে দেওয়া হচ্ছে, কাউকে কোনো একটা কাজে নিযুক্ত করা হচ্ছে। এখন কাকে কোন কাজে নিযুক্ত করা হচ্ছে সেটা কিন্তু এই ভয়েড সেটআপের মধ্যেই আমাকে ডিফাইন করে দিতে হয়। আবারও বলছি, কাকে কোন কাজে নিযুক্ত করা হচ্ছে সেটা আমার সেটআপের মধ্যে দিয়ে দিতে হবে। তাহলে আমাদের যে পিন গুলো আছে, আমাদের যে
আমরা ইজিয়ার প্রো ইউজ করেছি। ইজিয়ার প্রোতে যে পিন গুলা ছিল, সেখানে কিছু পিন ছিল ইনপুট, কিছু পিন ছিল আউটপুট, সেগুলো কিন্তু ডিফাইন করে দেওয়া ছিল, একদম পার্মানেন্ট করে দেওয়া ছিল। কিন্তু যখন আমরা মাইক্রো কন্ট্রোলার ইউজ করব, তখন তো আমাদেরকে ডিফাইন তো আলাদাভাবে করে দিতে হবে। ইজিয়ার প্রোতে ফিক্সড ছিল, কিন্তু মাইক্রো কন্ট্রোলার ফিক্সড থাকবে না। সেখানে কিন্তু আমরা আলাদাভাবে কি করে দিতে পারবো, ডিফাইন করে দিতে পারবো কোন পিনটা আসলে কোন কাজ করে। তো এখানে সাপোজ আমার 10টা পিন আছে, এই 10টা পিনের মধ্যে আমরা মেইনলি কি কি কাজটা করি, আপনারা একটু চ্যাটে বলুন তো, যে আমরা যে পিনগুলো ছিল সেখানে অ্যাকচুয়ালি কি কি কাজগুলো করছি ওই পিনগুলোতে। আচ্ছা আমি বলে দিই, ওই পিনগুলোতে অ্যাকচুয়ালি যেটা ছিল সেটা হচ্ছে আমরা হয় ইনপুট দিয়েছি, না হয় আউটপুট নিয়েছি পোর্টগুলা থেকে। এক সাইডের পোর্টগুলোতে আমি ইনপুট দিয়েছি, অন্য সাইডের পোর্টগুলো থেকে আউটপুট নিয়েছি। ঠিক সেই রকম এখানে যতগুলা পিন থাকবে সবগুলাতেই আমার কি করতে হবে, ইনপুট দিতে হবে আর আউটপুট ডিক্লেয়ার করে দিতে হবে। তো সেক্ষেত্রে সাপোজ আমার 10টা পিন আছে, 0 থেকে শুরু করে 9 পর্যন্ত 10টা পিন আছে। সেক্ষেত্রে আমার এখানে ডিক্লেয়ার করে দিতে হয় যে কত নাম্বার পিনটা ইনপুট আর কত নাম্বার পিনটা আউটপুট। তো সেক্ষেত্রে আমার সিনটেক্স যেগুলো আছে, সিনটেক্স গুলোকে একটু ফলো করতে হয়। আবারও বলছি, আগের ব্যাচের মধ্যে আপনারা সিনটেক্স ভুল করলেও এখানে সিনটেক্স ভুল করতে পারবেন না। সিনট্যাক্স ভুল করা মানে হচ্ছে এখানে কেস সেনসিটিভ এর কিছু বিষয় আছে। কেস সেনসিটিভ হচ্ছে বড় হাত ছোট হাতের যে অ্যালফাবেট গুলো আছে সেগুলোর একটু বিষয় আছে। যেমন এখানে যদি আমি কোনো একটা পিনকে ডিক্লেয়ার করতে চাই, কোনো একটা পিন, সেক্ষেত্রে প্রথমে পিনটা লিখতে হয়। এখন পিনটা আসলে কোন মুডে কাজ করবে, কোন মুড, সেক্ষেত্রে মুড, MUDE লিখলাম, দেখেন কালারটাও চেঞ্জ হয়ে গেছে। এরপরে ব্র্যাকেটটা দিব, ব্র্যাকেটটা দিয়ে ব্র্যাকেটটা শেষ করে লাস্টে আমি সেমিকোলন ইয়াটা দিলাম, সেমিকোলনটা দিলাম। এখন কথা হচ্ছে এই জায়গাতে আমি সাপোজ 1 নাম্বার পিন 2 নাম্বার পিন আমি ওকে ডিফাইন করব। এই যে 1 নাম্বার পিন, এই 1 নাম্বার পিনকে আমার ডিফাইন করতে হবে সে ইনপুট নাকি আউটপুট। যদি সে ইনপুট হয়, আমার থেকে ঠিক এভাবেই INPUT ইনপুট হিসেবে ডিক্লেয়ার করতে হবে। আর সাপোজ আমি 2 নাম্বার পিনকে যদি আউটপুট হিসেবে ডিক্লেয়ার করতে চাই, সেক্ষেত্রে এই জায়গাতে সাপোজ 2 নাম্বার পিন, পিন নাম্বার 2 OUTPUT আউটপুট। ওকে। তো আমি 1 নাম্বার পিনের মধ্যে কোনো একটা সেন্সর লাগাবো, ইনপুট যেহেতু কোনো একটা সেন্সর অবশ্যই লাগাবো। 2 নাম্বার পিন যেহেতু আউটপুট, আমি কোনো একটা লোড লাগাবো। সাপোজ আমি 1 নাম্বার পিনের মধ্যে লাইট সেন্সর লাগালাম, আর 2 নাম্বার পিনের মধ্যে কি লাগালাম, একটা ল্যাম্প লাগালাম। তো এদের মধ্যকার একটা বিষয় সম্পর্ক চলে আসে না, কাজের একটা সম্পর্ক আসে না। তো এখন বিষয় হচ্ছে 1 নাম্বার পিনে যে আমি ল্যাম্প লাগিয়েছি, সেটা কিন্তু আমার মুখস্থ, মুখস্থ করে রাখছি 1 নাম্বার পিনে। আমি চাইলে মুখস্থ নাও করতে পারি, মুখস্থ না করে কিন্তু কাজ করতে পারি। কিভাবে, সেটা যদি আমি কোনো একটা নামে ডিফাইন করে দিই, কোনো একটা নামে যদি আমি ডিফাইন করে দিই, তাহলে কিন্তু এই 1 নাম্বার পিন এটা মুখস্থ না করলেও চলবে। যেমন আমি এখানে কোনো একটা হ্যাশ দিয়ে আমি ডিফাইনও করে দিতে পারি। তো সেক্ষেত্রে ডিফাইন করার মতো সিস্টেমটা কিরকম, আমরা চাইলে শুধুমাত্র এই আমার ক্লাসের উপর, আমি যেহেতু আপনাদেরকে লেকচার দিচ্ছি, আমার ক্লাসের উপর নির্ভর না হয়ে আপনি চাইলে সরাসরি অনলাইন থেকে একটু করে সার্চ করে দেখতে পারেন। আমি একটু অনলাইন থেকে একটু দেখি। ডিফাইন আর্ডুইনো, দেখুন আর্ডুইনোর মধ্যে যে সিনট্যাক্স গুলো আছে সেগুলোর রেফারেন্স সবগুলো কিন্তু তারা তাদের ওয়েবসাইটের মধ্যে দিয়ে দিয়ে রাখছে। এই যে দেখুন, আমি এটাতে যখন ক্লিক করব, তারা কিন্তু এই ডিফাইন যেটা আছে, এখানে যেটা ডিফাইন আছে, ডিফাইনের সিনট্যাক্সের আসলে কি কাজ, কি প্যারামিটার, সেগুলো সবগুলো দিয়ে দিচ্ছে। আচ্ছা আমি এক্সাম্পল কোড এটাতে দেখি। এই যে দেখুন, এখানে হ্যাশ ডিফাইন এলইডি পিন 3। তো এটার মিনিংটা হচ্ছে, আমি এটা সরাসরি আমি সিনট্যাক্সের মধ্যে নিয়ে যাই। আপনাদের যদি কোনো রকমের সিনট্যাক্সে ভুল থাকে, আসলে সিনট্যাক্সটা আসলে কোথায় ভুল হচ্ছে, এই যে এখান থেকে এসে আপনারা সেটা ঠিক করে নিতে পারবেন। এটা হচ্ছে আর্ডুইনোর নিজস্ব সাইট, এবং এখানে সমস্ত রকমের স্ট্রাকচার, ভেরিয়েবল, ফাংশন, এই সবগুলা সম্বন্ধে এখানে ডিটেলস কিন্তু দেওয়া আছে। তো আমারও ভুল হতে পারতো। তো তখন করি কি, যে এই সাইডে গিয়ে সরাসরি কপি করে এখানে নিয়ে আসি, যে আমি যে এখানে ডিফাইন একটা লিখবো, তো ডিফাইনের বানানটা তো ভুল হতে পারে। দেখুন এখন কিন্তু আর ভুল হবে না, বুঝতে পারছেন তো। তো এখন বিষয় হচ্ছে পিন মোড যেটা দিলাম, পিন মোড কত, পিন মোড হচ্ছে 1। ইনপুট, আমি ইনপুটের মধ্যে কি দিব, ইনপুটের মধ্যে আমি চাচ্ছি যে কি আমি সেন্সর দিব। তো আমি এখানে সেন্সর লিখলাম, CNSOR, সেন্সর, এটা হচ্ছে 1। এটার মিনিং হচ্ছে এটাই যে আমি
যেখানেই সেন্সর লিখবো সেখানে সে মনে করে নিবে কি 1। ঠিক সেম। তাহলে আপনারা একটু করে বলুন তো, আমি 2 নাম্বার পিনে ল্যাম্প দিতে চাচ্ছি, সেক্ষেত্রে এখানে লেখাটা কিরকম হবে? 2 নাম্বার পিনটা আমি ল্যাম্প হিসেবে ডিফাইন করতে চাচ্ছি, আপনারা একটু চ্যাটে বলুন তো সেটার ডেফিনেশনটা বা ডিফাইনটা কিরকম লেখা হবে। এক্স্যাক্টলি, ডিফাইন ল্যাম্প টু। আমি সরাসরি এটা চাইলে কপি করেও এখানে বসাই দিতে পারি। শুধুমাত্র ল্যাম্প টু লিখলে হবে না, ডিফাইন দিতে হবে সামনে। ডিফাইন দিয়ে আমি এখানে যা লিখতে চাই, এখানে চাইলে আমি ল্যাম্প দিতে পারি, চাইলে আমি এখানে এভাবে লিখতে পারি বাতি, সাপোজ এটাও লিখতে পারি, কোনো সমস্যা নাই, কিন্তু যেই নামটা দিব সেই নামটা যেন আমার মাথায় থাকে। ফ্যান, সরি, সরি, ল্যাম্প। এটা কত নাম্বার? 2 নাম্বার। তো এখানে যে আমি একটা সেন্সর দিছি, এই সেন্সরটা 1-এর বদলে আমি এখানে সেন্সর যদি দিয়ে দিই কোনো সমস্যা নেই। 1-এর পরিবর্তে যদি আমি একটা সেন্সর লিখে দিই কোনো সমস্যা নেই, কারণ সেন্সর মানে কি মনে করতেছে এখন 1 মনে করতেছে। আর ল্যাম্প বলতে কি মনে করবে? আমি যদি এখানে ল্যাম্প দিই তাহলে সেটা 2 নাম্বার পিনে মনে করবে। অ্যাকচুয়ালি আমার মাইক্রো কন্ট্রোলারের পিন ধরে ধরে কাজ করতেছে, কিন্তু আমরা দেখতেছি কি এখানে ল্যাম্প দিয়ে দিয়ে লিখতেছি, সেটা হচ্ছে আমরা ডিফাইন করতেছি কি জন্য, আমাদের বোঝার সুবিধার্থের জন্য, আমাদের শুধুমাত্র বোঝার সুবিধার্থে। আচ্ছা, এখন একটুকু আমাদের কাছে আপাতত শেষ। ভয়েড, এখানে যেটা লিখে দিছে, দেখেন এই যে ডাবল স্ল্যাশ যেটা দিছে, সেটার মিনিং হচ্ছে এইখানে এর পরবর্তীতে যে লেখাগুলো হয়েছে সেগুলো আসলে প্রোগ্রামের কোনো অংশ না। এটাকে বলা হয় কমেন্ট, কোনো একটা কমেন্ট। সেটা বিশেষ করে দেওয়া হয় যারা, যদি কোনো লার্নার থাকে, লার্নারকে শিখে দেওয়ার জন্য এটা ইউজ করে, অথবা ফিউচারে কিন্তু আমি এই কোডটা কি জন্য লিখছি সেটাও ভুলে যেতে পারি, দ্যাটস ওয়াই এখানে কমেন্ট করে লিখে দেওয়া হয়। তো এটা আপাতত আমি উজ্জ্বল করলাম, এটাও আপাতত আমি উজ্জ্বল করলাম। এই সফটওয়্যারটা আপনাদের থাকতে হবে বলে কথা নেই, কিন্তু একটু দেখে রাখুন উপরে যেটা। এটা আমাদের আপাতত কাজ নেই। এখন আসতেছে ভয়েড লুপ। ভয়েড লুপটা হচ্ছে, লুপের বাংলা হচ্ছে আবর্তন, মানে প্রতিবারই সে আবর্তন করবে। এখন লুপের মধ্যে আমরা আসলে কোন কাজটা করি? যে কাজটা আমাদের বারবার বারবার করতে হবে সেই কাজটাই আমরা কিসে করব? এই লুপের মধ্যে করব। যে কাজটা আমাদের বারবার করতে হবে, বারবার আমার চেক করতে হবে, বারবার কি করতে হবে, যে এক্সিকিউট করতে হবে, এরকম কাজগুলোই আমরা কি করব? লুপের মধ্যে করব। তো জীবনে একবার আর বারবার, যদি দেখা যাচ্ছে আমার শুরুতেই কোনো একটা কাজ করতে হবে, সেটা শুধুমাত্র সেট আপের মধ্যে লিখে দিলে হয়ে যাবে। শুরুতেই যদি কোনো একটা কাজ করতে হয়, সাপোজ শুরুতে এরকম হতে পারে যে কি ল্যাম্প, ল্যাম্প এটাকে আমি আউটপুট যেটা আছে, ল্যাম্প আউটপুট, তো ল্যাম্পটাকে আমি শুরুতেই জ্বালা দিতে চাচ্ছি, শুরুতেই জ্বলবে, এরপরে সেন্সরে যা ডিক্লেয়ার করে সেটার উপরে। তো সেটা আমি সেট আপের মধ্যে করব, কারণ কি এই প্রোগ্রামটা যখন আমি কোনো একটা মাইক্রো কন্ট্রোলারকে দিয়ে দিব, সে শুধুমাত্র এই প্রথমটা পড়বে একবার, তারপরে এটাও পড়বে একবার, কিন্তু লুপটা পড়বে সে বারবার। তো এটা একবার যখন পড়বে একবার, সে কাজটা তো করবেই, একবার করার পরে সে লুপের মধ্যে ঢুকে যাবে। তো আপনারা যদি শুধুমাত্র স্টার্টিং এর সময় কোনো একটা কাজ করা দিতে চান, যেমন হচ্ছে কি এই বিভিন্ন মেশিন যখন ইনিশিয়ালাইজ হয় বা শুরুতেই একটা কিন্তু ডিসপ্লেতে লেখা থাকে যে কিরকম ওয়েলকাম, এরকম লেখা থাকে, এরকম একটা লেখা থাকে, অথবা নিজের নামটাও দিয়ে দেয় অনেকে, অনেকে অনেক কিছু শুভেচ্ছা বাণী দেয় ওখানে। শুভেচ্ছা বাণীটা মূলত এই যে একবারে দেখায় শুধুমাত্র মেশিন চালুর সময়, ঠিক এটা সেট আপের মধ্যে দিয়ে দিলে কাজ হয়। এর পরবর্তীতে আসতেছে কি ভয়েড লুপ। ভয়েড লুপটা কি? সে বারবার যেটা কাজ করবে। তো আচ্ছা, আপনাদেরকে একটু আমার টেক্সট বক্সের মধ্যে নিয়ে যাই। আমি আপনাদের সাথে একটা বিষয় শেয়ার করি, সেটা হচ্ছে আমরা যে প্রথম স্টেজে বিভিন্ন প্রকার আইডিয়া গুলো দিয়েছিলাম, সিম্পল একটা আইডিয়ার মধ্যে ছিল কি, সরি এটা তো জিরো ছিল।
দেখুন তো মনে পড়তেছে কিনা। ঠিক এই প্রোগ্রামটা কিন্তু আমরা লিখে জমা দিয়েছিলাম। আমরা অ্যাসাইনমেন্ট হিসেবে কিন্তু করছিলাম এটা। কোনটা? অটোমেটিক নাইট লাইটের একটা প্রোগ্রাম করছিলাম। তো আমরা অ্যাকচুয়ালি আগের স্টেজে যেগুলো করছি ঠিক সেম জিনিসগুলোই করব, কিন্তু উইথ প্রোগ্রাম। এর পরবর্তীতে আরো স্টেজ আছে, সেগুলোতেও করব আরো হায়ার প্রোগ্রাম দিয়ে। কিন্তু আমরা একই কাজ দেখেন, আমাদের আসলে এরকম কোনো সাধ্য নয় যে কি বারবার দেখা যাচ্ছে যে কি নতুন নতুন সেন্সর সম্বন্ধে শিখবো, ঠিক আছে, কিন্তু দেখা যাচ্ছে যে কি এই সময় একটা প্রজেক্ট করলাম, পরবর্তীতে আরেক আরেক প্রজেক্টের জন্য আবার আমাদের কিন্তু খরচ করতে হবে অতিরিক্ত। আমরা শিখতে আসছি শুধুমাত্র টুলস গুলোর কাজটা শিখি। নতুন করে যদি আমাদের নতুন ডিভাইসের কাজ শিখতে হয় বা নতুন প্রজেক্ট তৈরি করতে হয়, সেক্ষেত্রে আমাদের খরচ কিন্তু বাড়বে। আমরা শিখার পিছনে একটু ইনভেস্ট করব, কিন্তু মেটেরিয়াল যা আছে চেষ্টা করবো যে কি যত কম টাকায় সম্ভব আমরা যেন শিখতে পারি। তো দ্যাটস ওয়াই এই যে লাইট সেন্সরের যে কাজটা, সেটা প্রোগ্রাম কিন্তু করা যায় আলাদাভাবে। তো এখানে দেখুন, এই প্রোগ্রামটা কিন্তু আমরা শুধু কোড আকারে নিজেরা লিখছিলাম। এই শুধু কোডটাই আমরা আমাদের যে আর্ডুইনো সিনট্যাক্স আছে সেটাতে কিন্তু প্রকাশ করতে পারি। তো এটা যদি আমি সরাসরি কপি করে আমার যে আর্ডুইনো আছে আর্ডুইনোতে যদি দিই, এটা দিতে হবে কোথায়? ভয়েড লুপে। ভয়েড লুপে আমি দিয়ে দিলাম। তো ভয়েড লুপে দেওয়ার পর আসলে কি ঘটনাটা ঘটতে পারে আমি একটু করে দেখি। এটা একটু সুন্দর করে সাজা দিই, আর কিছু না। ইম্পোর্ট করার সময় একটু উল্টাপাল্টা আসছে। দেখুন, এটা যদি আমার প্রোগ্রামটা ঠিক আছে কিনা দেখতে হয়, সেটা শুধুমাত্র আমি এখান থেকে যে কোনো একটা আর্ডুইনো বোর্ড সিলেক্ট করে নিব। সাপোজ আর্ডুইনো ইউনো সিলেক্ট করলাম। পোর্টটা আপাতত না দেখলেও চলবে, প্রোগ্রাম ঠিক আছে কিনা সেটা শুধুমাত্র ভেরিফাই করব। দেখুন, এখানে উপরে যে লেখাগুলো আছে এটুকু পর্যন্ত কোনো সমস্যা নাই, তারা বলতেছে এটুকু পর্যন্ত সমস্যা নাই। কিন্তু এখানে এসে সমস্যা হয়ে গেছে, এবং এবং কি সমস্যা হয়েছে সেটা কিন্তু আমার এখানে নিচে লেখাতে দেখাচ্ছে। নিচে যেটা লেখা দেখাচ্ছে সেটা হচ্ছে লাইট ওয়াজ নট ডিক্লার্ড ইন দিস স্কোপ। এখানে লাইট নামের কোনো একটা কিছু ডিক্লার করা হয় নাই। তো অ্যাকচুয়ালি এখানে যেটা লিখতে হয় যে লাইট সেন্সর আমি ওয়ান লিখছি, অ্যাকচুয়ালি লাইট সেন্সর বলতে তো এখানে কোনো কিছুই তো ডিফাইন করা হয় নাই। কি ডিফাইন করা হয়েছিল? এই যে সেন্সর, অ্যাকচুয়ালি সেন্সর ডিফাইন করা হয়েছিল। এখানে যদি আমরা এই কাজটা করি যে ইফ সেন্সর ইজ ডাবল ইকুয়াল টু ওয়ান, তখন কি হবে? এই কাজটা করবে। কিন্তু একটা বিষয় হচ্ছে, আমরা রিডিং নিই অ্যাকচুয়ালি, আমরা যখন কোনো একটা কিছু পড়ি সেটা আমার ইনপুট, নাকি কোনো একটা কিছু লিখতেছি সেটা আমার ইনপুট? ইনপুট আসলে কোনটা, লেখা নাকি পড়া? ইনপুট কোনটা, লেখা নাকি পড়া? একটু চ্যাটের মধ্যে বলুন তো। আমাদের লেখা ইনপুট নাকি পড়া ইনপুট? এক্স্যাক্টলি, আমরা যে পড়তেছি সেটাই হচ্ছে আমার ইনপুট। তো ইনপুট ডিভাইসগুলোর ক্ষেত্রে আমরা যেটা লিখবো সেটা হচ্ছে রিড। ইনপুট ডিভাইসের ক্ষেত্রে আমরা রিড লিখবো। এখন রিড এর মধ্যে আবার দুই রকমের আছে। কি রকম? যে অ্যানালগ রিড নাকি ডিজিটাল রিড। দেখুন, অ্যানালগ রিড নাকি ডিজিটাল রিড পার্থক্য আছে। পার্থক্য হচ্ছে কি, যে আমরা যে সেন্সরটা থেকে ডাটা নিচ্ছি সেটা আমি অ্যানালগ রিডিং হিসেবে নিচ্ছি নাকি ডিজিটাল রিড হিসেবে নিচ্ছি। তো আমরা যেহেতু ডিজিটাল সেন্সর হিসেবে ইউজ করেছিলাম, সেক্ষেত্রে এই জায়গাতে একটু করে লিখে দিতে হবে যে DIGI ডিজিটাল রিড। এই জায়গাতে ডিজিটাল রিড হিসেবে লিখতে হয়, ব্র্যাকেট দিয়ে দিলাম। এখন কথা হচ্ছে ডিজিটাল রিড কার ডিজিটাল রিড? সেন্সরের ডিজিটাল রিড। এখন এই পুরো লাইনটার মিনিংটা আমি আপনাদেরকে আরেকবার বলছি, যে একটা সেন্সর থেকে যে ডাটাটা আমরা কালেক্ট করব সেটা রিড হিসেবে কালেক্ট করতে হয়। রিডের মধ্যে দুই রকমের আছে, একটা হচ্ছে অ্যানালগ রিড আর একটা হচ্ছে ডিজিটাল রিড। এখন ডিজিটাল রিড করলাম কার? সেন্সরের। শুধুমাত্র সেন্সর একটা না তো, অনেকগুলো সেন্সর থাকতে পারে। সেক্ষেত্রে আমার থেকে এখানে বলে দিতে হবে সেন্সর ওয়ান, সেন্সর টু, অথবা আমরা চাইলে যেহেতু লাইট সেন্সর এখানে LDR নামেও ডিক্লেয়ার করতে পারতাম, কোনো সমস্যা হতো না। এখন এটার মান যদি ওয়ান হয়, এটার মান যদি ওয়ান হয়, দেন ল্যাম্প জিরো। এটা আমি দেখি, এখন আরেকবার ভেরিফাই করে দেখি যে এই লাইনটা ঠিক হয়েছে কিনা। আমরা কিন্তু একটা একটা টেস্ট করে করে যাচ্ছি, যে লাইনগুলা যদি আমরা আগে সেকশনে ভুল পড়ে থাকি সেগুলো আসলে একটা একটা কারেক্ট করতেছি। এই জায়গাতে যে ল্যাম্প আছে,
এই ল্যাম্পটাতে একটু কাজ করতে হবে। আপনারা বলুন তো, আমি যদি কোনো একটা বিষয়ে, বিশেষ করে কোনো একটা ল্যাম্পকে যদি আমি জ্বালাতে চাচ্ছি, সেটা কি আমার আউটপুট নাকি ইনপুট? কোনো একটা ল্যাম্পকে জ্বালাতে চাচ্ছি, সেটা ইনপুট নাকি আউটপুট? আউটপুট। আউটপুটের ক্ষেত্রে রিড নাকি রাইট? এক্স্যাক্টলি। তো এখানে আমরা ডিজিটাল রিড লিখছি না? আমরা এখন যে কাজটা করব সেটা হচ্ছে, এখানে আমরা ডিজিটাল রাইট লিখব। ডিজিটাল রাইট, WRITE, ডিজিটাল রাইট। ডিজিটাল রাইট আমি কাকে রাইট করব? ল্যাম্পকেই। ল্যাম্পকে আমি রাইট করতেছি। দেখুন, ডিজিটাল রাইট ল্যাম্প, কমা দিয়ে কি, 0। এই কাজটা শুধুমাত্র আমাদেরকে করে দিতে হবে। ডিজিটাল রাইট ল্যাম্প 0। দেখেন, আমরা ডিজিটাল রাইট আর অ্যানালগ রাইটের মধ্যে পার্থক্যটা একটু বলি। যে আপনারা ফ্যান চালাচ্ছেন, ফ্যান যেটা চালাচ্ছেন, ফ্যান কিন্তু আমরা দুভাবে চালাই। একটা হচ্ছে ডিরেক্টলি সুইচ অন অফ করে চালাই, আর একটা হচ্ছে রেগুলেটরের মাধ্যমেও কিন্তু চালাই। তো আমরা যদি ডিরেক্টলি সুইচ অন অফ করি, সেটা কিন্তু ডিজিটাল, হয় চলতেছে না হলে বন্ধ। কিন্তু যখন আমরা রেগুলেটর দিয়ে ঘুরাচ্ছি, অ্যাকচুয়ালি তাকে অ্যানালগ কন্ট্রোল করতেছি। তার মানে হচ্ছে তার স্পিডটা কন্ট্রোল হচ্ছে। মানে ভিতরে ভিতরে যে কাজটা হচ্ছে সেটা হচ্ছে ভোল্টেজ বা কারেন্ট রেগুলেট করতেছে, কম বেশি হচ্ছে। তো ল্যাম্পকে যদি আমি কম বেশি চালাতে চাই, একটু ডিপ কমাতে চাই, যদি আমার দেখা যাচ্ছে ব্রাইটনেস কমানো দরকার, তখন আমরা এখানে অ্যানালগ লাইটটি ইউজ করব। সেটা আমরা ডিটেলস তার স্টেজের মধ্যে আলোচনা করব। তো আপাতত এখানে ডিজিটাল লাইট, যেহেতু আমি বাতিটাকে নিভাতে চাচ্ছি, সেক্ষেত্রে ডিজিটাল লাইট ল্যাম্প 0 লেখা হয়েছে। এখন আমাকে বলুন তো, এই যে এলস এর মধ্যে কি লেখাটা লিখতে হবে? এটা তো আমি ডিজিটাল লাইট ল্যাম্প 0 লিখলাম, আমি যদি বাতিটা জ্বালাতে চাই, সেটা আমার কি লিখতে হবে? একটু দেখে বলুন তো আমাকে, এলস এর মধ্যে আমার লেখাটা কিরকম হবে? না, এভাবে লিখলে হবে না। আমি আপনাদেরকে আগেও বলেছি যে এবার সিনটেক্স ফলো করতে হবে আমাদের। সিনটেক্সটা ফলো করতে হবে। তো সিনটেক্স ফলো করার ক্ষেত্রে দেখুন, আপনারা যেভাবে লিখেছেন, হ্যাঁ হ্যাঁ, একদম লাস্টে একজনে লিখেছে, সানন্দ দেব, সুন্দর করে লিখছে এটা। তো অ্যাকচুয়ালি এটা হবে ঠিক এরকম। বুঝতে পেরেছেন তো? তো আপনারা কিন্তু 10টা প্রজেক্টের আইডিয়া দিয়েছিলেন, প্রথম স্টেজে 10টা প্রজেক্টের আইডিয়া দিয়েছিলেন, মনে আছে কিনা দেখুন। কিন্তু এখন যে কাজটা করবেন, আজকের ক্লাসের যে অ্যাসাইনমেন্ট থাকবে সেটা হচ্ছে এই আইডিয়া, যে 10টা আইডিয়া দিয়েছিলেন, দেখুন আমি কিন্তু এখানে সরাসরি আর্ডুইনোর একটা প্রোগ্রাম হিসেবে দিয়েছি। তো আপনারা যে কাজটা করবেন, যে এই জায়গাতে যে প্রজেক্টের আইডিয়াটা দিয়েছিলেন সেটার নামটা আপনারা এখানে দিবেন, টাইটেল। টাইটেলটা আপনারা ঠিক এখানে লিখবেন, যে এটা হচ্ছে অটোমেটিক নাইট লাইট। এরপর আমি ডিফাইন করে দিলাম কিন্তু কোন নাম্বার পিনে কোনটা বসাবো। সাপোজ 1 নাম্বার পিন আছে, 2 নাম্বার পিন আছে, আমি চাইলে যে কোনো একটা পিন ডিক্লেয়ার করতে পারি। আপনারা 0 থেকে 3 পর্যন্ত কাজ করবেন, 0 থেকে 3। আমার সাপোজ আমার ডিভাইসের মধ্যে 4টা মাত্র পোর্ট আছে। তো 4টা মাত্র পোর্ট হলে 0 থেকে শুরু করলে 0, 1, 2, 3, তিনটা। 0 থেকে শুরু করলে 3 পর্যন্ত 4টা, 4টা মাত্র আমার পিন আছে। এরকম ডিভাইসের কল্পনা করে আপনারা যেটা করবেন সেটা হচ্ছে, এখানে ডিফাইন করার সময় পিন নাম্বারটা ওই রকমই লিখবেন, 0 থেকে 4 এর মধ্যে যেন থাকে। এরপরে পিন মোড যেটা আছে, পিন মোডটাও ঠিক একই রকম, এরকম করে লিখবেন, যে কোন পিনের মধ্যে কোনটা লিখছেন। এখানে চাইলে আপনি এই যে সেন্সর লিখলাম না, সেন্সরের পরিবর্তে আপনি যে কোনো রকমের নামও দিতে পারেন, কোনো সমস্যা নেই। এরপরে আমাদের এখানে যে বয়েড লুপ আছে, সেই বয়েড লুপের মধ্যে যে কাজটা করা হয়েছে সেটা অবিকল আগেরটা দেখে দেখে, কিন্তু এবার সিনট্যাক্সটা ভুল করতে পারবেন না। সিনট্যাক্স যেন ভুল না হয়, এরকম করে আপনারা প্রথম স্টেজে যে 10টা প্রজেক্টের আইডিয়া দিয়েছেন, সেই 10টা প্রজেক্টের সরাসরি আর্ডুইনো প্রোগ্রাম লিখে আপনারা সাবমিট করবেন। তো আমার মনে হয়েছে যে কি, যে প্রোগ্রাম গুলা ইয়াতে আছে, ইউটিউবে আছে, সেই ইউটিউবের চাইতে সরাসরি যদি আমরা এইভাবে শিখাতে পারি, সেটাই বেটার। তো দ্যাটস ওয়াই আজকের লাইভ ক্লাসে যারা উপস্থিত ছিলেন, আসলে আপনারা উপকৃত হবেন আশা করি। তো যাই হোক, আমরা এইখানে যে লেখাটা আছে, যে টেক্সটটা আছে, সেটা আমি চ্যাটের মধ্যে দিয়ে দিচ্ছি। আপনারা একটু কপি করে নিয়ে নিন, কপি করে নিয়ে নিন, সেটাই বেটার। তো আপনাদের যদি কারো কোনো প্রশ্ন থেকে থাকে, যদি কারো কোনো প্রশ্ন থেকে থাকে,
একটু হ্যান্ড রেজ করে জানান। আমি আরেকবার কি করতেছি, এটার যে অ্যাসাইনমেন্ট আছে, অ্যাসাইনমেন্টটা বলছি যে আপনারা প্রথম স্টেজে যে 10টা প্রজেক্টের আইডিয়া দিয়েছেন, সেখানে দেখুন সিঙ্গেল সেন্সরের কাজ ছিল। এই প্রোগ্রামটা সামনের ক্লাসে কিন্তু আমরা ডাবল সেন্সরের প্রোগ্রাম করব, ডাবল সেন্সরের। এটা সিঙ্গেল সেন্সরের আরডুইনো সিনট্যাক্সের প্রোগ্রাম, কিন্তু সামনের ক্লাস হবে হচ্ছে ডাবল সেন্সরের প্রোগ্রাম। তো প্রথমটা শেষ করুন, তারপর দ্বিতীয়টা দেখবেন আপনার জন্য খুব ইজি হয়ে যাবে। তো আমি রেকর্ডিংটা ক্লোজ করতেছি। আপনাদের যদি কোনো রকমের প্রশ্ন থেকে থাকে একটু হ্যান্ড রেজ করে জানাতে পারেন। রেকর্ডিংটা আপনারা খুব শীঘ্রই পেয়ে যাবেন, ক্লাস শেষ হওয়ার পর আপনারা পেয়ে যেতে পারেন।